আচ্ছা, যেটা আমরা লেজারের কেসে পড়েছিলাম সেটা হচ্ছে লেজারের, আমি জাস্ট ছোট করে বলে দিচ্ছি, এটা ডিটেলে ভিডিওটা সবাই একটু দেখে নিবি যারা দেখিসনি। লেজার অ্যাকশানকে বুঝতে গেলে পরে আমাদের তিনটে বেসিক কনসেপশন অফ ট্রানজিশনকে বুঝতে হয়। ফার্স্টেরটা হচ্ছে অ্যাবজর্পশান। এখানে কি থাকে, এখানে অ্যাটমটা প্রথমে লোয়ার এনার্জি স্টেটে থাকে, এই অ্যাটমটাকে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে জাম্প করানো হয়, ট্রানজিট করানো হয়। কিভাবে করানো হয়, এই অ্যাটমটার উপরে এই হায়ার এনার্জি স্টেট আর এই লোয়ার এনার্জি স্টেটের মধ্যে যা ডিফারেন্স, তার ইকুয়াল এনার্জির একটা ফোটন, যেটা হচ্ছে লাইটকে ফোটনের পার্টিকেল হিসাবে, আমরা লাইটকে ফোটন পার্টিকেলের স্ট্রিম হিসাবে ইমাজিন করি, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। তো সেই ফোটনটা এসে এই অ্যাটমটার উপর ইনসিডেন্ট হয়, অ্যাটমটা ফোটনটাকে অ্যাবজর্ব করে, অ্যাটমটা জাম্প করে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে। তাহলে এখানে অ্যাটমটা কি করছে, একটা ফোটনকে অ্যাবজর্ব করে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে জাম্প করছে। সেই কারণের জন্য আলটিমেটলি আমরা এই ট্রানজিশনটাকে বলছি হচ্ছে অ্যাবজর্পশান ট্রানজিশন। এখানে লাইট এসে মেটেরিয়ালের উপর পড়ছে, অ্যাটমগুলো সেই লাইট পার্টিকেলগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই জন্য মিডিয়ামের থেকে কোনো লাইট আমরা পাচ্ছি না, এখানে লাইট এনার্জি মেটেরিয়াল দিয়ে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো সেইটাকে আমরা বলেছিলাম অ্যাবজর্পশান ট্রানজিশন। এবং এই অ্যাবজর্পশান ট্রানজিশনের কেসে আমরা এরকম একটা ইকুয়েশনকে ইউজ করেছিলাম, যেখানে এ বলা হচ্ছে যখন অ্যাটমটা রয়েছে লোয়ার এনার্জি স্টেটে, এইচ নিউ হচ্ছে ফোটনের এনার্জি, অ্যাটমটা অ্যাবজর্ব করলো হয়ে এ স্টার হলো। এ স্টারটা কি, সেম অ্যাটম যখনও এক্সাইটেড স্টেটে চলে গেল। সেকেন্ড যে ট্রানজিশনটা চলছে সেটাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। এবার এই যে অ্যাটমটা এক্সাইটেড স্টেটে পৌঁছে গেল, এবার এক্সাইটেড স্টেটের নর্মাল কন্ডিশন হচ্ছে কোনো অ্যাটম এক্সাইটেড স্টেটে 10⁻⁹ সেকেন্ডের থেকে বেশি টাইম এক্সিস্ট করতে পারে না, যদি না ওকে আমরা বাইরে থেকে কোনো এনার্জি দিয়ে স্টিমুলেট করি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে কোনো এনার্জি দিচ্ছি না, সেই জন্য এই যে অ্যাটমটা এক্সাইটেড স্টেটে গিয়েছিল ও 10⁻⁹ সেকেন্ডের মধ্যে স্পন্টেনিয়াসলি আবার এক্সাইটেড এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করে ব্যাক করে আসছে। এবার ব্যাক করে আসার সময় আগের বারে যতটা এক্সট্রা এনার্জি নিয়ে ও E1 থেকে E2তে গিয়েছিল, এবার E2 থেকে E1-এ ব্যাক করে আসার সময় সেই যে এক্সট্রা এনার্জিটা যেটা ওর মধ্যে ছিল সেটাকে ও রিলিজ করলো ইন দ্য ফর্ম অফ এ ফোটন। মানে এটা অ্যাকচুয়ালি ইন দ্য ফর্ম অফ এ রেডিয়েশন এমিটেড হচ্ছে। রেডিয়েশন হচ্ছে, আমরা একটা রেডিয়েশনকে যদি একটা পার্টিকেল ফোটনের সাথে ইমাজিন করি, তাহলে পরে ও একটা ফোটনকে এমিট করলো। এবার ব্যাপারটা হচ্ছে এই স্পন্টেনিয়াস এমিশনের ব্যাপারটা পুরোটা হচ্ছে প্রবাবিলিস্টিক, এটা বাইরে থেকে কখনো কন্ট্রোল করা যায় না, এবং কখন কোন অ্যাটম এই এক্সাইটেড লেভেল থেকে গ্রাউন্ড লেভেলে ফিরে আসবে বা লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসবে, এটা আমাদের পক্ষে প্রিডিক্ট করা কখনো পসিবল নয়। সেই কারণের জন্য যে কোনো মোমেন্টে যে কোনো অ্যাটম এক্সাইটেড লেভেল থেকে লোয়ার এনার্জি স্টেটে জাম্প করে আসতে পারে। তাই জন্য আমরা এক্ষেত্রে দেখব মেটেরিয়ালের থেকে ফোটন পার্টিকেল রিলিজড হচ্ছে, তার মানে মেটেরিয়াল থেকে লাইট বেরোচ্ছে, কিন্তু সেই লাইটগুলো স্প্রেড করে যাবে, ফোটনের সাথে ফোটনের কোনো ফেজের রিলেশান থাকবে না, এগুলো র্যান্ডামলি যে কোনো ডাইরেকশানে মুভ করতে পারে। সেই কারণের জন্য মেটেরিয়াল থেকে আমরা লাইট পেলেও এই লাইটকে আমরা কখনো লেজার বলতে পারি না। তাহলে এই কন্ডিশনটাকে যদি আমাকে ডেসক্রাইব করতে হয়, তাহলে এবার অ্যাটমটা প্রথমে রয়েছে এক্সাইটেড লেভেলে, তার মানে এ স্টার, সেখান থেকে ও এতে কনভার্ট হচ্ছে, তার মানে এক্সাইটেড লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসছে এবং তার সাথে ওই ফোটনটাকে রিলিজ করে দিচ্ছে। এই লাইটটা আমার লেজার নয়, এটা হচ্ছে এমনি লাইট। তাহলে লেজার লাইট পেতে গেলে পরে আমাকে কি করতে হবে? আইনস্টাইন একটা আর্গুমেন্ট দিয়েছিলেন, যেটা আমরা আলটিমেটলি পাবো এই স্টিমুলেটেড এমিশনে। আইনস্টাইন কি বলেছিলেন, যদি একটা ফোটন বাইরে থেকে এসে এই অ্যাবজর্পশানের মতন একটা অ্যাটমকে লোয়ার লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে নিয়ে যেতে পারে, তাহলে উল্টো ঘটনাটাও ঘটতে পারে। তার মানে সেক্ষেত্রে
একটা বাইরে থেকে বা এক্সটার্নাল অ্যাটম এক্সটার্নাল ফোটন যে অ্যাটমটা এক্সাইটেড এনার্জি স্টেটে রয়েছে তাকে স্টিমুলেট করে এক্সাইটেড লেভেল থেকে গ্রাউন্ড লেভেলে বা লোয়ার এনার্জি লেভেলে ফিরিয়ে আনতে পারে। তাহলে এখানে সিচুয়েশনটা কি হবে, অ্যাটমটা হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করার জন্য নিজে একটা ফোটন রিলিজ করবে, এবং একে জাম্প কে করাচ্ছে এই ইনসিডেন্ট ফোটনটা। তাহলে ইনসিডেন্ট ফোটনটা এখানে অ্যাটম অ্যাবজর্ব করবে না, ইনসিডেন্ট ফোটনটা অ্যাজ ইট ইজ থাকবে। এই ইনসিডেন্ট ফোটনটা অ্যাটমটাকে E2 লেভেল থেকে স্টিমুলেট করিয়ে E1-এ ফিরিয়ে আনছে, এবং এই ফেরানোর সময় অ্যাটমটা ওর ওই এক্সেস এনার্জিকে একটা ফোটনের ফর্মে রিলিজ করবে। তাহলে এখানে ইনসিডেন্ট ফোটন একটা ফোটন এসে আলটিমেটলি দুটো ফোটনকে বের করছে বা দুটো ফোটনকে ক্রিয়েট করছে। এই দুটো ফোটনের মধ্যে একটা হচ্ছে ইনসিডেন্ট ফোটন নিজে, আর আরেকটা ফোটন হচ্ছে অ্যাটমটা E2 থেকে E1-এ ফিরে আসার জন্য যে ফোটনটাকে এমিট করেছিল। তাহলে আমরা এরকমভাবে একটা একটা করে ফোটন দিয়ে যদি আমরা একটা একটা করে অ্যাটমকে এক্সাইটেড লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরিয়ে আনি, তাহলে প্রত্যেকটা কেসে আমরা দুটো করে ফোটন পাবো। তার মানে কি, ফোটনের নাম্বার অ্যাম্প্লিফাইড হবে, মাল্টিপ্লাইড হবে। ফোটনের নাম্বার মাল্টিপ্লাইড হলে পরেই আমরা দেখতে পাবো লাইটটা অ্যাম্প্লিফাইড হচ্ছে। আর এখানে পুরো ব্যাপারটাকে আমি কন্ট্রোল করি আমার এই ইনসিডেন্ট ফোটনটা দিয়ে, যেটা আমি দিয়ে এই অ্যাটমটাকে স্টিমুলেট করাচ্ছি। সেই কারণের জন্য এই পুরো প্রসেসটা আমার কাছে বাইরে থেকে কন্ট্রোল করতে আমি পারবো। এবং যেহেতু আমরা এখানে এই ইনসিডেন্ট ফোটন দিয়ে একে স্টিমুলেট করিয়ে আরেকটা ফোটনকে রিলিজ করাচ্ছি, তাই জন্য ইনসিডেন্ট ফোটন আর রিলিজড ফোটন এদের সমস্ত প্রপার্টি হয় সেম। এরা প্রত্যেকটা ফোটন একটা পার্টিকুলার ডাইরেকশানে মুভ করে, কখনো আগের বারের মতন স্প্রেড করে যায় না। এবং লেজারের যা যা প্রপার্টি, সেই সবকটা প্রপার্টি এই রিলিজড ফোটনগুলো ফলো করে। সেই কারণের জন্য স্টিমুলেটেড এমিশন থেকে আমরা আলটিমেটলি লেজার অ্যাকশানটা পাই। তাহলে আমরা যদি এই সিচুয়েশানটাকে একটা ডায়াগ্রামের ফর্মে দেখি, তাহলে একটা ফোটন থেকে দুটো ফোটন বেরোলো, দুটো ফোটন থেকে চারটে ফোটন বেরোচ্ছে, এই চারটে থেকে আটটা বেরোবে, তাহলে 8 to 16, 16 to 32, 32 থেকে 64, এই রেটে মাল্টিপ্লাইড হতে থাকে। এই জন্য খুব অল্প টাইমের মধ্যে আমরা দেখতে পাই একটা লার্জ নাম্বার অফ ফোটনস ক্রিয়েটেড হয়েছে, লাইটটা অ্যাম্প্লিফাইড হচ্ছে। লাইটকে অ্যাম্প্লিফাই করতেই হবে লেজার বিমকে ক্রিয়েট করতে গেলে, তার সাথে আরও কিছু ফেনোমেনন এবং ক্যারেক্টারিস্টিক্স আছে। এগুলো ইন ডিটেলে ক্লাসে বলা আছে, সেগুলো একটু ভালো করে ওখান থেকে দেখে নিবি। এইবার এখানে একটা কথা বলতে হবে, সেটা কি, যেই মোমেন্টে ফোটনটাকে আমি ব্যাক করিয়ে নিয়ে আসবো এক্সাইটেড লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে, আমার একবার যদি ফিরে আসে তাহলে তো একটা ফোটন রিলিজ করার পর লাইট বেরোনো বন্ধ হয়ে যাবে, সেটা তো করলে চলবে না। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে লাইটটাকে কন্টিনিউয়াসলি বেরোতে হবে এই পার্টিকুলার কন্ডিশনগুলোকে ফলো করে। তার মানে আমাকে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করতে হবে যাতে বাইরে থেকে ফোটন এসে এক্সাইটেড লেভেলের অ্যাটমগুলোকে স্টিমুলেট করে লোয়ার এনার্জি লেভেলে ফিরিয়ে আনে। এটা একটা উল্টো ঘটনা। উল্টো ঘটনা কেন? কারণ নর্মাল কন্ডিশান, যেটাকে আমরা বলি হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, সেখানে সবসময়তে লোয়ার এনার্জি লেভেলে অ্যাটমের নাম্বার এক্সাইটেড এনার্জি স্টেটের অ্যাটমের নাম্বার থেকে অনেক অনেক বেশি হয়। তার মানে ইন জেনারেলি E1 লেভেলে যদি আমি কথার কথা বলি 10 to the power 20 অ্যাটমস আছে, তাহলে E2 লেভেলে আছে হয়তো সাপোজ 1000 অ্যাটমস। এই যদি ঘটনা থাকে, এটা নর্মাল কেস, এই ঘটনাতে লেজার পাওয়া যাবে না, পুরোটাকে আমাকে উল্টাতে হবে। উল্টাতে হবে মানে কি, পুরো কন্ডিশনটাকে ইনভার্ট করাতে হবে। তার মানে আমাকে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করতে হবে যাতে নাম্বার অফ অ্যাটমস ইন দ্য এক্সাইটেড স্টেট সবসময় থাকে ভেরি ভেরি মাচ। এই কার মাইক অন আছে? মাইক অফ কর, কার মাইক অন রয়েছে। তাহলে পরে কি হবে, এই এক্সাইটেড লেভেলে আমাকে কন্টিনিউয়াসলি অ্যাটমকে E1 এর থেকে বেশি রাখতে হবে। কতটা বেশি রাখতে হবে?
E2-তে অ্যাটমের নাম্বার E1-এর থেকে অনেকটা বেশি রাখতে হবে, যাতে করে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাই অ্যাটম যেন স্টিমুলেটেড হয়ে E2 থেকে E1-এ ফিরে আসে। তাহলে পপুলেশন অফ অ্যাটম থাকে নর্মালি E1-এ E2-র থেকে অনেক বেশি, কিন্তু আমাকে কি কন্ডিশন ক্রিয়েট করতে হবে? ইনভার্স অফ দ্যাট কন্ডিশন। তার মানে আমাকে E2 মানে এক্সাইটেড স্টেটে নাম্বার অফ অ্যাটমসকে E1-এর লেভেল থেকে বা E1 স্টেটের নাম্বার অফ অ্যাটমসের থেকে অনেক বেশি করতে হয়। এই কন্ডিশনটার নাম হচ্ছে পপুলেশন ইনভার্সন। এবার এই পপুলেশন ইনভার্সনের জন্য আমাদের অ্যাটমকে পাম্প করতে হয়। আমি একটা সিম্পল এক্সাম্পল বলেছিলাম যে আমাদের যখন আমরা বাড়িতে ট্যাপ ইউজ করছি, ট্যাপ খুললে পরে কি হচ্ছে, আমাদের বাড়ির ছাদে যে ওভারহেড ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে ওয়াটার ফ্লো করছে। তাহলে আমাকে যদি কন্টিনিউয়াসলি ট্যাপ থেকে ওয়াটারকে ফ্লো করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমার এই ওভারহেড ট্যাঙ্কটাকে সবসময় ওয়াটার দিয়ে ফিল করে রাখতে হবে। এবার জেনারেলি কি থাকে, গ্রাউন্ডে বা আন্ডারগ্রাউন্ড একটা রিজার্ভার থাকে, সেখান থেকে আমরা একটা পাম্প মোটর দিয়ে জলকে পাম্প করে আন্ডারগ্রাউন্ড থেকে ওই আমাদের যে ওভারহেড ট্যাঙ্কটা তার উপরে আমরা পাম্প করে জলকে লিফট করাই। তাহলে আমি যদি পুরো ঘটনাটাকে লেজিং অ্যাকশনের সঙ্গে চিন্তা করি, তাহলে আমার এই আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা হচ্ছে আমার ওই লোয়ার এনার্জি লেভেল E1, আর জলটা হচ্ছে অ্যাটমগুলো। তাহলে ওই যে পাম্প মোটরটা, সেটা হবে একটা পাম্পিং মেকানিজম, যে পাম্পিং মেকানিজম দিয়ে আমাকে কি করতে হবে? অ্যাটমগুলোকে লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে কন্টিনিউয়াসলি প্রমোট করাতে হবে, তুলতে হবে। এই কন্ডিশনটাকেই আমরা বলি হচ্ছে পাম্পিং। পাম্প করে যেরকম জল আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে ওভারহেড রিজার্ভার বা ট্যাঙ্কে নিয়ে যাই, এখানেও সেরকম আমাদের অ্যাটমকে আন্ডারগ্রাউন্ড মানে আমাদের লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেল বা এক্সাইটেড এনার্জি স্টেটে পাম্প করে তুলতে হবে। এবার এখানে তো আর আমাদের পাম্প মোটরের মতন কোনো মোটর নয়, এখানে আমাদের কিভাবে পাম্পিং হবে? আমাদের এক্সটার্নালি ফোটনকে দিয়ে অ্যাটমগুলোকে এক্সাইট করিয়ে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে পৌঁছে দিতে হবে বা জাম্প করাতে হবে। সেই জন্য এই পাম্পিংটার নাম হচ্ছে অপটিক্যাল পাম্পিং। এইবার এখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম, যেটা বলে আমি লাস্টে শেষ করেছিলাম, সেটা হচ্ছে মেটাস্টেবল স্টেট। মেটাস্টেবল স্টেটটা কীরকম? আমি না হয় অ্যাটমকে পাম্প করে তুলে দিলাম E2-তে, কিন্তু আমি কি দেখেছি যে এক্সাইটেড লেভেলে অ্যাটম 10⁻⁹ সেকেন্ডের বেশি থাকতে পারে না। তাহলে পরে 10⁻⁹ সেকেন্ডের কম টাইমের মধ্যে যদি ও স্পন্টেনিয়াসলি আবার E1 বা লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসে, তাহলে তো আমি কোনোভাবেই ওই আপার এনার্জি লেভেলে লোয়ার এনার্জি লেভেলের থেকে বেশি অ্যাটমকে রাখতে পারবো না, কারণ 10⁻⁹ সেকেন্ডের মধ্যেই ও ফিরে চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাটমগুলোকে ওয়েট করাতে হবে, অ্যাটমগুলোকে আটকে রাখতে হবে ওই হায়ার এনার্জি লেভেল বা এক্সাইটেড এনার্জি লেভেলে। এই কারণের জন্য যে কোনো এক্সাইটেড লেভেলকে কনসিডার না করে আমরা সেই টাইপের এনার্জি লেভেলগুলোকে কনসিডার করি যাদের লাইফ টাইম হচ্ছে নর্মাল এনার্জি এক্সাইটেড এনার্জি লেভেল বা এক্সাইটেড এনার্জি স্টেটের থেকে অনেকটা বেশি। এই টাইপের স্টেটগুলোকে আমরা বলি হচ্ছে মেটাস্টেবল স্টেট। এই এনার্জি লেভেলগুলোর ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি কি নর্মাল এনার্জি লেভেলের থেকে? যেখানে নর্মাল এক্সাইটেড লেভেলে অ্যাটম 10⁻⁹ সেকেন্ডের বেশি টাইম থাকতে পারে না, সেখানে এই টাইপ অফ এনার্জি স্টেট যেগুলোকে আমি বলছি মেটাস্টেবল স্টেট, সেখানে 10⁻⁻6 থেকে 10⁻⁻3 সেকেন্ড অবধি থাকতে পারে। এবার 10⁻⁹ থেকে 10⁻⁻6 10⁻³ টাইমস বড়, আর 10⁻⁹ এর রেসপেক্টে 10⁻³ হচ্ছে 10⁻6 টাইমস বড়। তার মানে এই মেটাস্টেবল স্টেটে অ্যাটমগুলো নর্মাল এক্সাইটেড স্টেটের থেকে 10⁻³ থেকে 10⁻6 টাইমস বেশি সময় স্টে করতে পারে। এই যে এক্সট্রা টাইমটাতে অ্যাটমগুলো ওখানে স্টে করছে, তার জন্য
আমরা যদি কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকি অ্যাটমগুলোকে লোয়ার এনার্জি লেভেল থেকে এক্সাইটেড স্টেটে, তখন আমরা এই পপুলেশন ইনভার্সানটাকে ক্রিয়েট করতে পারি। কিন্তু মেটাস্টেবল স্টেট না নিয়ে আমরা যদি যে কোনো হায়ার এনার্জি লেভেল বা হায়ার এনার্জি স্টেটকে নিই, আমরা কিন্তু পপুলেশনকে ইনভার্ট করাতে পারবো না। কেন? কারণ অ্যাটমগুলো নর্মাল এক্সাইটেড স্টেট থেকে 10⁻⁹ সেকেন্ডের মধ্যেই আবার ফিরে চলে আসবে হচ্ছে লোয়ার এনার্জি লেভেলে। তাহলে আমাকে এমন এনার্জি লেভেল নিতে হবে যে এনার্জি লেভেলের লাইফ টাইম নর্মাল এক্সাইটেড এনার্জি স্টেটের লাইফ টাইমের থেকে বেশি। তার জন্য অ্যাটমগুলো ওই স্টেটে থাকবে বেশিক্ষণ, অ্যাটমগুলো ওয়েট করবে। তার জন্য আমরা এক্সাইটেড স্টেটে গ্রাউন্ড স্টেট বা লোয়ার এনার্জি স্টেটের থেকে বেশি অ্যাটমকে রাখতে পারবো, ধরে রাখতে পারবো। এই স্টেটগুলোকে আমরা বলেছিলাম মেটাস্টেবল স্টেট। আমি এই অবধি ডিসকাস করেছিলাম, যেটা আমি শর্ট একটু রিক্যাপ করে দিলাম। এইবার আমি দুটো জিনিস একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে 3 লেভেল অপটিক্যাল পাম্পিং। তার মানে আমি এখানে একটা 3 লেভেল পাম্পিং মেকানিজমকে তোদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নে সবাই, এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস? ডায়াগ্রামটা ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছে তো? আচ্ছা, এবার জিনিসটা কি হচ্ছে? জিনিসটা হচ্ছে আমাদের এই E1টা হচ্ছে গ্রাউন্ড স্টেট বা লোয়ার এনার্জি লেভেল। 3টে লেভেল দেখতে পাচ্ছি, E1, E2, E3। আমরা যখন এনার্জি মানে ফোটন দিয়ে যে অ্যাটমগুলো আমাদের এই লোয়ার এনার্জি লেভেল E1-এ ছিল তাদেরকে এক্সাইট করছি, এরা E1 থেকে সোজা জাম্প করছে E3-তে। এরা E1 থেকে কিন্তু এই E2-তে যাবে না, এরা জাম্প করবে E1 থেকে E3-তে। এটা হচ্ছে আমার কাছে হাইয়েস্ট এনার্জি লেভেল। এবারে এই এনার্জি লেভেল, এই E3টা হচ্ছে নর্মাল এনার্জি লেভেল। তার মানে এই E3 লেভেলে আমার অ্যাটম 10⁻⁹ সেকেন্ডের থেকে বেশি সময় থাকতে পারে না। 10⁻⁹ সেকেন্ডের মধ্যে এই অ্যাটমগুলো কি হচ্ছে, স্পন্টেনিয়াসলি জাম্প করে E3 থেকে E1-এ না এসে E3 থেকে একটা নতুন এনার্জি স্টেট E2-তে যাচ্ছে। এইবার ভালো করে এই জায়গাটা বোঝার আছে, যখন E3 থেকে E2-তে আসছে, E2 লেভেলটা তো E3-র নিচে। তার মানে যখন E3 থেকে E2-তে আসবে তখন অ্যাটমগুলো এনার্জি রিলিজ করবে। কিন্তু এমনভাবে মেটেরিয়ালকে চুজ করা হয় যাতে করে এই E2 মেটাস্টেবল স্টেটে যখন E3 থেকে অ্যাটমগুলো আসবে তাদের থেকে কোনো রেডিয়েশন বেরোবে না। এই জন্য কি লেখা রয়েছে, নন রেডিয়েটিভ ট্রানজিশন। তার মানে E3 থেকে E2 এই মেটাস্টেবল স্টেটে যখন অ্যাটমগুলো আসছে তখন অ্যাটমগুলো থেকে কোনো লাইট বেরোবে না, কোনো এনার্জি রিলিজড হবে না। এইবার E2 এনার্জি স্টেটটা, এটা হচ্ছে কি, এটা আমার নর্মাল এক্সাইটেড লেভেল নয়, এটা হচ্ছে একটা মেটাস্টেবল স্টেট। মেটাস্টেবল স্টেট মানে এই এনার্জি স্টেটে অ্যাটম অনেক বেশি সময় ধরে থাকবে, যেটা আমি একটু আগে বললাম। তার মানে এবার অ্যাটমগুলো E3 থেকে 10⁻⁹ সেকেন্ডের মধ্যে E2-তে এসে জমা হতে থাকছে। তার মানে কি, এই মেটাস্টেবল স্টেটে নাম্বার অফ অ্যাটমস ক্রমশ বাড়তে থাকছে। কেন বাড়তে থাকছে? কারণ আমি কন্টিনিউয়াসলি অ্যাটমগুলোকে E1 থেকে E3-তে পাঠাচ্ছি, তারা E3 থেকে E2-তে এসে E2-তে বেশ অনেকটা টাইম ধরে আটকে থাকছে। তার মানে এই মেটাস্টেবল স্টেট বা E2 স্টেটে নাম্বার অফ অ্যাটমস E1-এর থেকে বেড়ে যাচ্ছে। যেই মোমেন্টে হায়ার এনার্জি স্টেটে নাম্বার অফ অ্যাটম লোয়ার এনার্জি স্টেটের থেকে বেড়ে যাবে, পপুলেশন ইনভার্সান কন্ডিশনটা হয়ে গেল। এইবার অ্যাটমগুলো যখন এই মেটাস্টেবল স্টেট থেকে আমরা স্টিমুলেট করিয়ে এই লোয়ার এনার্জি স্টেটে ফিরিয়ে আনবো, তখন এরা একটা পার্টিকুলার ওয়েভলেন্থের পার্টিকুলার ফ্রিকোয়েন্সির রেডিয়েশনকে এমিট করবে। কতটা রেডিয়েশনকে, কোন ফ্রিকোয়েন্সি রেডিয়েশনকে এমিট করবে সেটা কমপ্লিটলি আমি বাইরে থেকে কন্ট্রোল করতে থাকবো।
তাহলে E2 মেটাস্টেবল স্টেট থেকে E1 লোয়ার এনার্জি স্টেটে যখন অ্যাটমগুলো ফিরে আসছে তখন এরা এনার্জিকে ফোটনের ফর্মে রিলিজ করছে। এখানে আমরা এই মেটাস্টেবল স্টেট থেকে অ্যাটমগুলোকে E1 স্টেটে স্টিমুলেট করিয়ে ফিরিয়ে আনছি। তার মানে এটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, যেটা লেজারের একটা মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কন্ডিশন। এবং এটা আমি পুরো বাইরে থেকে কন্ট্রোল করে আমি পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি, পার্টিকুলার একটা ওয়েভলেন্থের লাইটকে এমিট করাচ্ছি। তাহলে এই যে আমার এই ওয়াইড অ্যারোটা যেটা দেওয়া রয়েছে E2 থেকে E1, এই ট্রানজিশনটার সময়তে আমরা লেজার বিম বা লেজার লাইট রেটা পাচ্ছি। এবারে কথা হতে পারে, কোয়েশ্চেন আসতে পারে, তাহলে যেই অ্যাটমগুলো এবার মেটাস্টেবল থেকে E1-এ ফিরে এলো তাহলে তো মেটাস্টেবল স্টেটে তো নাম্বার অফ অ্যাটমস কমতে থাকবে। হ্যাঁ, কমতে থাকবে, কিন্তু মনে রাখতে হবে আমি কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাটমকে পাম্প করে যাচ্ছি E1 থেকে E3-তে, এবং E3-তে পৌঁছেই 10⁻⁹ মধ্যেই ও চলে আসছে মেটাস্টেবল স্টেট বা E2-তে। তার মানে এই মেটাস্টেবল স্টেটে আমার সবসময়তেই নাম্বার অফ অ্যাটমস E1-এর লেভেল থেকে বেশি থাকছে। তাই জন্য আমি কন্টিনিউয়াসলি এইভাবে E2 থেকে E1-এ ট্রানজিশনের জন্য লেজার বিমটা পেতে থাকব। এটাকে আমরা বলছি 3 লেভেল অপটিক্যাল পাম্পিং। কেন 3 লেভেল? E1 হচ্ছে লেভেল 1, E2 হচ্ছে লেভেল 2, E3 হচ্ছে লেভেল 3। তাহলে জাম্প করবে E1 থেকে E3-তে, E1 থেকে E2-তে কোনো জাম্প করবে না। E1 থেকে E3-তে জাম্প করবে, E3 থেকে E2-তে 10⁻⁹ সেকেন্ডের মধ্যে চলে আসবে, কিন্তু এই E3 থেকে E2-তে আসার সময় কোনো এনার্জি রিলিজড হবে না। তাই জন্য বলা রয়েছে নন রেডিয়েটিভ ট্রানজিশন। এবং E2টা মেটাস্টেবল স্টেট, E2-তে অনেক বেশি টাইম ধরে অ্যাটমগুলো থাকতে পারবে। তাহলে E2-তে নাম্বার অফ অ্যাটমস E1-এর থেকে বাড়তে থাকবে। তারপর আমরা এক্সটার্নাল ফোটন দিয়ে স্টিমুলেট করিয়ে অ্যাটমকে E2 থেকে E1-এ ফিরিয়ে আনবো এবং সেখান থেকে লেজার লাইট বা লেজার বিমকে ক্রিয়েট করব। এই মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে 3 লেভেল অপটিক্যাল পাম্পিং। এটা ক্লিয়ার হলো কিনা বল সবার কাছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার আমাদের অনেক ধরনের লেজার আছে। রুবি ক্রিস্টাল লেজার আছে, সলিড স্টেট লেজার আছে, গ্যাস লেজার আছে। আমাদের সিলেবাস অনুযায়ী একটা লেজার পড়তে হয় যেটাকে আমরা বলি হচ্ছে হিলিয়াম নিয়ন লেজার। হিলিয়াম গ্যাস আর নিয়ন গ্যাস দিয়ে আমরা হিলিয়াম নিয়ন লেজারটাকে ক্রিয়েট করি। এটা নিয়ে খুব ডিটেলে কিছু সেরকম পড়তে হবে না, আমি কয়েকটা জিনিস একটু বলে দিচ্ছি, সবাই ভালো করে দেখে নাও। এইটা হচ্ছে হিলিয়াম নিয়ন লেজারের একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, ওই ডিভাইসটার একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম। এই লেজারটা হচ্ছে একটা অ্যাটমিক লেজার, যে অ্যাটমিক লেজারের মধ্যে 3 লেভেল অপটিক্যাল পাম্প নয়, সেখানে 4 লেভেল অপটিক্যাল পাম্পিং স্কিম আছে। এবারে আমাদের যখন লেজিং অ্যাকশান পেতে হবে তখন আমাদের একটা অ্যাক্টিভ মিডিয়াম দরকার। এই অ্যাক্টিভ মিডিয়াম জিনিসটা কি? অ্যাক্টিভ মিডিয়াম হচ্ছে যেখানে আমরা স্টিমুলেটেড এমিশন ঘটাতে পারবো, অর্থাৎ যেখান থেকে আমার লেজার অ্যাকশানটা পাওয়া যাবে, সেই মিডিয়ামটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ মিডিয়াম। হিলিয়াম নিয়ন গ্যাস লেজারের মধ্যে প্রত্যেকটা লেজিং ডিভাইসের মধ্যে একটা অ্যাক্টিভ মিডিয়াম থাকে। হিলিয়াম নিয়ন গ্যাস লেজারের মধ্যে অ্যাক্টিভ মিডিয়ামটা হচ্ছে হিলিয়াম আর নিয়নের একটা মিক্সচারটা কীরকম থাকে? 10 পার্টস অফ হিলিয়াম টু 1 পার্ট অফ নিয়ন গ্যাস। তাহলে পরে আমাদের হিলিয়াম নিয়ন লেজারের কেসের অ্যাক্টিভ মিডিয়ামটার মিক্সচারের মানে ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম? সেটা হচ্ছে দ্য অ্যাক্টিভ মিডিয়াম অফ হিলিয়াম নিয়ন লেজার ইজ এ মিক্সচার অফ 10 পার্টস অফ হিলিয়াম টু 1 পার্ট অফ নিয়ন। এখানে অ্যাকচুয়ালি এখানে আরও ডিটেলে বললে এখানে অ্যাক্টিভ সেন্টার দরকার পড়ে এই অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে। নিয়ন অ্যাটমগুলো অ্যাক্টিভ সেন্টারের মতন বিহেভ করে এবং
এদের এনার্জি লেভেলগুলো হচ্ছে সুইটেবল এনার্জি লেভেল ফর ট্রানজিশন অফ লেজার। আর হিলিয়াম অ্যাটমগুলো কি করে? হিলিয়াম অ্যাটমগুলো নিয়ন অ্যাটমগুলোকে এক্সাইট করতে হেল্প করে। খুব বেশি ডিটেল এখানে পড়ার কোনো দরকার নেই, এখানে এই এনার্জি ডায়াগ্রামটা আঁকতে দেয় পরীক্ষাতে, আমি ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি। যেটা মোস্ট কমন ওয়েভলেন্থ এই লেজারের থেকে পাওয়া যায়, সেই মোস্ট কমন ওয়েভলেন্থ অফ লাইট হচ্ছে, তার ওয়েভলেন্থ হচ্ছে 6328 অ্যাংস্ট্রম। এই এস এর মাথায় এই যে ডটটা রয়েছে এটা হচ্ছে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তার মানে এই ভ্যালুটা হচ্ছে 6328 ইন্টু 10⁻⁻10 মিটার। এই ওয়েভলেন্থের লাইট হিলিয়াম নিয়ন লেজার থেকে পাওয়া যায়। এই হিলিয়াম নিয়ন লেজারের মধ্যে যে পাওয়ারটা প্রডিউস হয় সে পাওয়ারটা হচ্ছে 0.5 থেকে 50 মিলিওয়াট, এবং এদের লাইফ টাইম অনেক বড়, 50,000 আওয়ার্স। এটা একটা হিউজ লাইফ টাইম। এইবার আমাদের যেটা দেয় সেটা হচ্ছে একটা এনার্জি লেভেল ডায়াগ্রাম, যেটা আমাদের পরীক্ষাতে 2023-তে এসছিল। আমি আজকে 2023 সলিউশনটা দিয়ে দেব, তার মধ্যে এই ডায়াগ্রামটা এসেছিল। এইটা হচ্ছে হিলিয়াম নিয়ন লেজারে যখন লেজিং অ্যাকশনটা হয় তখন এই পাম্পিং মেকানিজমটাকে নিয়ে এখানে আলটিমেটলি কাজটা করে। বেসিক্যালি এই দিকে যে দেখা যাচ্ছে F1, F2, F3, এই F মানে কিন্তু কোনো ফোর্স নয়, এটা অ্যাকচুয়ালি হিলিয়াম আর নিয়নের যে এনার্জি লেভেলগুলো ডিফারেন্ট বোঝানোর জন্য হিলিয়ামের এনার্জি লেভেলগুলোকে F1, F2, F3 দিয়ে দেখানো হয়েছে, আর নিয়নের এনার্জি লেভেলগুলোকে E1, E2, E4, E6 দিয়ে দেখানো হয়েছে। এবারে বেসিক্যালি যেটা হয়, এই নিয়নের যেটা E6 লেভেল সেইটা হচ্ছে হিলিয়ামের F3 এনার্জি লেভেলের সেম, আর এখানে যেটা E4 লেভেল সেটা হচ্ছে হিলিয়ামের F2 লেভেলের সঙ্গে সেম। এই E6 আর E4 এর মাঝখানে E5 আর E3 আছে। এই E5 আর E3 গুলোই হচ্ছে আমার এখানে মেটাস্টেবল স্টেট। এবার কি হয়, যখন E6 থেকে E3-তে অ্যাটমগুলো জাম্প করে তখন একটা লেজার বেরোয়। সেই লেজারের বিমের ভ্যালুটা এখানে লেখা রয়েছে 6328 অ্যাংস্ট্রম। যদি আমরা এই 6328 অ্যাংস্ট্রম ওয়েভলেন্থকে আমাদের নর্মাল ভিজিবল লাইটের ওয়েভলেন্থের সাথে ম্যাচ করাই, তাহলে এই ওয়েভলেন্থটা থাকে হচ্ছে রেড কালারের রিজিয়ানে। তার মানে এই নিয়নের E6 থেকে E3 এই যখন ট্রানজিশনটা হয় তখন যে লেজার বিমটা ক্রিয়েটেড হয় সেই লেজার বিমের কালারটা হচ্ছে রেড কালার। তার মানে আমরা রেড কালারের লেজার বিমটা দেখতে পাই। কিন্তু যদি E4 থেকে E3-তে ট্রানজিশন হয় সেখান থেকেও আমরা একটা রেডিয়েশন পাই, কিন্তু সেই রেডিয়েশনটা আমরা চোখে দেখতে পাই না। কেন? কারণ E4 থেকে E3-তে যে রেডিয়েশনটা আসে এই ট্রানজিশনের জন্য তার ওয়েভলেন্থ হচ্ছে 11,500 অ্যাংস্ট্রম, যেটা আমাদের নর্মাল ভিজিবল লাইটের বাইরে। এটাকে আমরা বলি হচ্ছে ইনফ্রারেড রিজিয়ান। তাই জন্য আমরা শুধুমাত্র E6 থেকে E3 ট্রানজিশনটাই দেখতে পাবো এবং এখান থেকে আমরা রেড কালারের লাইটটা পাবো। আর আরেকটা ট্রানজিশন হয় E6 থেকে E5, এটাও চোখে দেখতে পাওয়া যায় না। কেন? কারণ E6 থেকে E5 এই ট্রানজিশনের জন্য যে ফোটনগুলো বেরোয় বা যে এনার্জিটা বেরোয় তার ওয়েভলেন্থ হচ্ছে 33,900 অ্যাংস্ট্রম, যেটাও আমাদের ভিজিবল রেঞ্জের অনেক বাইরে। ভিজিবল রেঞ্জ কি 4000 থেকে 8000, তাহলে মানে 11,500ই যেখানে আমরা দেখতে পাচ্ছি না সেখানে 33,900 তো আমরা অটোমেটিক্যালি দেখতে পাবো না। তাহলে আমাদের E6 থেকে E5 এই ট্রানজিশনে আমরা ইনফ্রারেড পাবো, দেখতে পাবো না। E4 থেকে E3 এই ট্রানজিশনে ইনফ্রারেড পাবো, দেখতে পাবো না।
তাহলে কোন লেজার লাইটটা দেখতে পাবো? যখন আমরা দেখব অ্যাটমগুলো E6 থেকে E3 এই মেটাস্টেবল স্টেটে জাম্প করছে, তার জন্য 6328 অ্যাংস্ট্রংয়ের ওয়েভলেন্থের ফোটন বেরোবে, যেটা আলটিমেটলি লেজার বিম ক্রিয়েট করবে অফ রেড কালার। আমাদের যদি হিলিয়াম নিয়ন লেজারের যদি এনার্জি ডায়াগ্রাম বলে, তাহলে এই এনার্জি ব্যান্ডের ডায়াগ্রামটা আমাদের আঁকতে হবে, এবং তার সাথে এই যে তিনটে আমি ট্রানজিশন বললাম, এই ট্রানজিশনগুলোকে ওখানে লিখে দিতে হবে। এটা আমি আর এখানে লিখছি না, কারণ আমি যে সলিউশনটা আজকে দিয়ে দেবো 2023-র মধ্যে, তার মধ্যে এটা লেখা আছে, সেটা ওখান থেকে তোরা সবাই পেয়ে যাবি। হিলিয়াম নিয়ন লেজারে শুধু এইটুকু দেখলেই হবে, এর মেকানিজম ইন ডিটেলে পড়ার আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে? ওকে স্যার। এইটুকু পড়লেই লেজারের পার্টটা মিটে যাবে, এর থেকে বেশি আর কিছু পড়তে হবে না। যারা যারা আগের দিনের ক্লাস করিসনি তারা কিন্তু অতি অবশ্যই আগের দিনের লেজারের ভিডিওটা দেখে নিবি। এইবারে আমি যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু অপটিক্সটা বলে দিই। অপটিক্স একটা আমাদের মানে নাম্বার স্কোরিংয়ের খুব বড় জায়গা, সেই কারণের জন্য আমি অপটিক্সের পার্টটা আজকে খানিকটা ডিসকাস করছি আজকে। কালকে আমি ক্লাস নিতে পারবো না, কারণ কালকে আমার নিজস্ব কিছু কাজকর্ম আছে, আবার ফ্রাইডেতে ক্লাস নেব। ফ্রাইডেতে আমি অপটিক্সটা আবার বাকি পার্টটা পড়াবো। তাহলে আমি আজকে যেটা হ্যাঁ স্যার, শনিবার এফট্রিপলি এক্সাম আছে, ফ্রাইডেতে ক্লাস নিলে হবে কি করে? ও সরি 30 তারিখ তো ইয়ে আছে না? ঠিক কারেক্ট। তাহলে পরে সানডেতে নেব, সানডেতে সকালে নেব। তো মন্ডেতে তো আবার এক্সাম আছে স্যার। সকালবেলা দিয়ে দেবো তো। আর যদি একান্ত না করিস তাহলে আর হবে না। আমি অপশান রাখবো, যদি কেউ জয়েন করিস আমি করাবো, আর যদি না করিস তাহলে পরে সেক্ষেত্রে আজকেই তাহলে লাস্ট ক্লাস হবে। আচ্ছা, আমি চট করে কতগুলো জিনিস বলে দিই। অপটিক্সের মধ্যে প্রথমটা কি ছিল? লজ অফ রিফ্লেকশন, মনে আছে? ইয়েস স্যার। লজ অফ রিফ্লেকশনের ফার্স্ট ল কি ছিল? আমি যদি লজ অফ রিফ্লেকশনের একটা ডায়াগ্রাম রাখি, এরকম একটা ডায়াগ্রাম রাখলাম, তাহলে এওটা হচ্ছে ইনসিডেন্ট বিম, ওবিটা হচ্ছে রিফ্লেক্টেড বিম, আর ওএনটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেসের উপরে পয়েন্ট অফ ইনসিডেন্সের উপর যে নর্মালটা আমরা ড্র করেছি সেই নর্মালটা। তাহলে প্রথম ল কি ছিল? ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল অন দ্য সারফেস লাইজ অন দ্য সেম প্লেন, যেখানে নর্মালটাকে ড্র করা হয়েছে অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। আর সেকেন্ড ল কি ছিল? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দুটো ছিল হচ্ছে আমার লজ অফ রিফ্লেকশনের সিম্পল আমার দুটো ল। এবারে যেহেতু আমাদের সিলেবাস ওয়াইজ এই পার্টের মধ্যে আমাদের রিফ্লেকশন অ্যাট কার্ভ সারফেস নেই, সেখানে কারণের জন্য আমি রিফ্লেকশন অ্যাট কার্ভ সারফেসের দিকটাতে যাচ্ছি না। এবার আমি ডিরেক্ট চলে আসছি হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। রিফ্র্যাকশন অফ লাইটের কেসেও আমরা দুটো ল পেয়েছিলাম, সেটা মনে আছে? রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট কাকে বলে? আমি যদি এই রকম একটা ডায়াগ্রামকে দেখি, তাহলে রিফ্র্যাকশন অফ লাইট মানে কি? যেখানে আমাদের মিডিয়াম চেঞ্জ হবে। রিফ্লেকশনের কেসে মিডিয়াম চেঞ্জ হয়নি, রিফ্লেকশনের কেসে মিডিয়াম সেম ছিল। রিফ্র্যাকশনের কেসে মিডিয়াম চেঞ্জ হবে। লাইট ট্রাভেল করবে আইদার ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়াম, অথবা ট্রাভেল করবে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম। যদি লাইট ট্রাভেল করে ডেন্সার থেকে রেয়ারার মিডিয়াম, তাহলে আফটার রিফ্র্যাকশন লাইটটা এই নর্মালের থেকে অ্যাওয়ে বেন্ড করবে। আর যদি রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট ট্রাভেল করে, তাহলে আফটার রিফ্র্যাকশন লাইট রেটা বা রিফ্র্যাক্টেড বিমটা বেন্ড করবে টুয়ার্ডস দ্য নর্মাল। আর যদি পারপেন্ডিকুলারলি এসে ইনসিডেন্ট হয় অন দ্য ইন্টারফেস, তাহলে লাইটটা সেম পাথে
ওই সেকেন্ড মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করবে। তাহলে পরে যখন লাইট একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে আরেকটা ট্রান্সপারেন্ট মিডিয়ামে যাচ্ছে, তখন এই যে অরিজিনাল পাথের থেকে লাইটটা ডিভিয়েট করছে, বেন্ড করছে, এই মেকানিজমটাকে আমরা বলছি হচ্ছে রিফ্র্যাকশন, যেখানে লাইট পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হচ্ছে না, যেখানে লাইট একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে। এবারে আমাদের লজ অফ রিফ্র্যাকশন কি ছিল? ফার্স্ট ল বলেছিল ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নর্মাল টু দ্য ইন্টারফেস অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স এরা সেম প্লেনে লাই করবে। আর সেকেন্ড কি ছিল? এই জায়গাটাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, স্নেলস ল সবাই ইনকমপ্লিট লেখে। এইটা বলার সময়তে, সেকেন্ড ল বলার সময়তে বারবার করে মনে রাখতে হবে আমাকে দুটো কন্ডিশন মেনটেন্ড হতে হবে। মেনটেন কি? আমি যে মিডিয়ার পেয়ার নিয়ে কাজ করছি, আমি সেই পেয়ার অফ মিডিয়াকে চেঞ্জ করতে পারবো না। তার মানে ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে কালার অফ লাইট নিয়ে কাজ করছি আমাকে সেই কালার অফ লাইটটাকেই মেনটেন করতে হবে। তার মানে আমি রেড কালার নিয়ে একবার এক্সপেরিমেন্ট করব, একবার ইয়েলো নিয়ে করব, একবার গ্রিন নিয়ে করব, হবে না। তাহলে আমার এখানে দুটো কন্ডিশনকে কনস্ট্যান্ট বা মানে স্যাটিসফাই করাতে হবে। কি সেটা মেনটেন করতে হবে? একটা হচ্ছে পেয়ার অফ মিডিয়া চেঞ্জ করা যাবে না, আর কালার অফ লাইট চেঞ্জ করা যাবে না। যদি পেয়ার অফ মিডিয়া আর পার্টিকুলার কালার অফ লাইট যদি আমরা রাখি, তাহলে আমি কি দেখব? যে আমি যদি এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইনের ভ্যালু আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশানের সাইনের ভ্যালুর রেশিও নিই, তাহলে সেই রেশিওটা সবসময়তে কনস্ট্যান্ট থাকবে, এবং এই রেশিওটাকে আমরা বলি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে আমরা এখানে একটা টার্ম পাই, যে টার্মটার নাম হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা কি জানি? কি বলে, ফ্রি স্পেস বা ভ্যাকিউমে লাইট সব থেকে বেশি স্পিডে ট্রাভেল করে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওর স্পিড। কিন্তু যখনই কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট ট্রাভেল করবে, সঙ্গে সঙ্গে লাইটের ভেলোসিটি কিন্তু ডিক্রিজ করবে। মিডিয়ামের যত ডেনসিটি বেশি হবে, ডেনসিটি মানে অপটিক্যাল ডেনসিটি যত বেশি হবে, তত মিডিয়ামের লাইটের স্পিড কমতে থাকবে। এই জায়গা থেকে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের লাইটের ভেলোসিটির সাথে একটা রিলেশন পাওয়া যায়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কটা টার্মের হয় বা কটা টাইপের হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় দুটো টাইপের। একটার নাম হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর আরেকটার নাম হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে লাইট ভ্যাকিউম থেকে এসে অন্য কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে। তাহলে লাইটটা যখন ভ্যাকিউমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার ভেলোসিটি, আর লাইটটা যখন অন্য কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই মিডিয়ামের মধ্যে লাইটের ভেলোসিটি, এদের দুজনের যদি আমি রেশিও নিই, তাহলে সেই রেশিওটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে একটা রেশিও। রেশিও কি? রেশিওটা হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম টু দ্য স্পিড অফ লাইট ইন দ্যাট গিভেন মিডিয়াম। তাহলে পরে আমি যদি ম্যাথামেটিক্যালি ইকুয়েশনটাকে লিখতে চাই, তাহলে আমার ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি হবে? এক মিনিট, এই এক সমস্যা। সেই ইকুয়েশনটা হবে এই রকম একটা ফর্মুলা, মিউ ইজ ইকুয়াল টু c/v। আজকে আমি 2023 যে সলিউশনটা দেব, এই সলিউশনের মধ্যে এই ইকুয়েশন দিয়ে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা আছে। এবারে তাহলে সহজ ভাষাতে আমি বললে কি বলবো? সি হচ্ছে শূন্যস্থান বা ভ্যাকিউমে ওই
তোমার লাইটের ভেলোসিটি। আর ভি কি? ভি হচ্ছে যে মিডিয়ামটা আমাকে দিয়েছে সেই মিডিয়ামে লাইটের ভেলোসিটি। তাহলে পরে ওফ, এক মিনিট, তাহলে পরে লাইটের যদি আমি এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশনটা লিখতে চাই, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশনটা হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম অর এয়ার। কারণ ভ্যাকিউম নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, ওই জন্য আমাকে এয়ার মিডিয়াম নিয়ে কাজ করতে হয়, কারণ এয়ার মিডিয়ামে লাইটের ভেলোসিটি বা স্পিড ভ্যাকিউমে লাইটের ভেলোসিটি বা স্পিডের প্রায় সমান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করতে বলছে সেই মিডিয়ামের মধ্যে দিয়ে লাইটের স্পিড, এদের রেশিও। এবার লাইট হচ্ছে একটা ওয়েভ, লাইটের একটা ফ্রিকোয়েন্সি আছে, কারণ আমরা ওয়েভ যখন পড়েছিলাম ওয়েভের আমরা দেখেছিলাম ওয়েভ লেন্থ আছে, ওয়েভের ফ্রিকোয়েন্সি আছে। সুতরাং লাইটেরও ওয়েভ লেন্থ থাকবে, লাইটেরও ফ্রিকোয়েন্সি থাকবে। যদি আমাকে কখনো জিজ্ঞাসা করে যে ওয়েভ লেন্থের টার্মে আমাকে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ডিফাইন করতে হয়, তাহলে আমি কি বলবো? ইন টার্মস অফ ওয়েভ লেন্থ। তাহলে আমাকে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। ইকুয়েশনটা কীরকম? ইকুয়েশনটা হচ্ছে এই রকম, মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। আমরা যখন ওয়েভ পড়েছিলাম চ্যাপ্টারটা, সেখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সেই রিলেশনটাকে আমরা যদি ফলো করি, তাহলে সেই রিলেশনটাই আমরা এখানে লিখেছি, ভি মানে ভেলোসিটি। তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে নিউ ল্যামডা, নিউটা হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে ভ্যাকিউম বা ফ্রি স্পেসে ওয়েভ লেন্থ, আর ভিটা হচ্ছে কি মিডিয়ামে। এবার আমরা জানি ওয়েভের কখনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, ওয়েভের ভেলোসিটি চেঞ্জ করে, ওয়েভ লেন্থ চেঞ্জ করে, তাই জন্য আমরা ল্যামডা সাফিক্স এম বলেছি ওই মিডিয়ামের মধ্যে ওয়েভ লেন্থ। তাহলে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমি যদি ওয়েভ লেন্থের টার্মে বলি, তাহলে হচ্ছে ওয়েভ লেন্থ অফ লাইট ইন ভ্যাকিউম ডিভাইডেড বাই ওয়েভ লেন্থ অফ লাইট ইন দ্যাট গিভেন মিডিয়াম। এটা হলো আমাদের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। নেক্সট যেটা আমাদের লাগে সেটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে এখানে লাইটটা ভ্যাকিউম থেকে অন্য কোনো মিডিয়ামে যাবে না, এখানে লাইটটা যাবে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে। এখানে কেউ ভ্যাকিউম নয়। ধরা যাক লাইট যাচ্ছে গ্লাসের থেকে ওয়াটারে, বা লাইট যাচ্ছে ওয়াটার থেকে গ্লাসে, তাহলে পরে আমরা ওয়াটারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি ক্যালকুলেট করি, বা গ্লাসের রেসপেক্টে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কি করে ক্যালকুলেট করব? আমি ধরা যাক এরকম একটা ইকুয়েশন লিখলাম, 1 মিউ 2 ইজ ইকুয়াল টু, লেখা রয়েছে মিউ 2 বাই মিউ 1। মিউ 2টা কি? 1 মিউ 2 মানে, এই নোটেশনটা সবাই খুব ভালো করে মনে রাখ, মিউ এর প্রেফিক্সে, এই 1টা হচ্ছে প্রেফিক্সে, প্রেফিক্সে যে নাম্বারটা আছে সেই মিডিয়াম থেকে লাইট আসছে, আর সাফিক্সে যে নাম্বারটা আছে সেই মিডিয়ামে লাইট যাচ্ছে। তার মানে 1-এর থেকে লাইট আসছে 2-তে যাচ্ছে। তাহলে মিউ 2টা কি? মিউ 2টা হচ্ছে 2 মানে সেকেন্ড মিডিয়ামের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর মিউ 1টা কি? 1 মানে ফার্স্ট মিডিয়ামের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে পরে আমরা যদি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম বাই অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট মিডিয়াম, এই রেশিওটা নিই, তাহলে পরে আমরা পাবো সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। এটা ক্লিয়ার হলো কিনা বল? ইয়েস স্যার। তাহলে এখানে মনে রাখতে হবে যখনই 1 2 থাকবে তার মানে 1টা এয়ার বা ভ্যাকিউম ছাড়া অন্য যে কোনো মিডিয়াম। তাহলে এখানে আমি পাশে লিখে দিচ্ছি
এখানে কি মনে রাখতে হবে, লাইট ট্রাভেলস ফ্রম মিডিয়াম 1 টু মিডিয়াম 2। যদি আচ্ছা এই ইনভার্টেড কমা থাক, ইনভার্টেড কমা ফালতু এখানে ক্লামজি করছে। যদি উল্টোটা হতো, উল্টোটা মানে যদি 2μ1 হতো, তখন বলতাম লাইট ট্রাভেলস ফ্রম মিডিয়াম 2 টু মিডিয়াম 1। তাহলে আগে যেটা থাকবে সেটা প্রথম মিডিয়াম, পরে যে নাম্বারটা থাকবে সেটা দ্বিতীয় মিডিয়াম। তাহলে একই লজিকে আমি যদি এইভাবে ব্যাপারটাকে লিখতে চাই, সাপোজ বলল লাইট ইজ ট্রাভেলিং ফ্রম গ্লাস টু ওয়াটার, তাহলে এই লজিকটাকে ফলো করে আমি যদি লিখি, তাহলে আমার এখানে মিডিয়াম 1কে মিডিয়াম 1 হচ্ছে গ্লাস, তাহলে 1-এর জায়গায় আমি লিখব হচ্ছে জি গ্লাস। আর সেকেন্ড মিডিয়াম কি, কোন মিডিয়ামে লাস্টে যাচ্ছে লাইট, ওয়াটার ডাব্লু, তাহলে আমার নোটেশনটা কি হবে, জি মিউ ডাব্লু। তাহলে জি মিউ ডাব্লু ইজ ইকুয়াল টু কি হবে, সেকেন্ড মিডিয়ামের অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার মানে ওয়াটারের অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই ফার্স্ট মিডিয়াম মানে গ্লাসের অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই নোটেশনটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে বল? সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এইবারে এটা তো গেল হচ্ছে নোটেশনটা কিভাবে লিখব। এবার যদি আমি এই ভেলোসিটির টার্মে এটাকে লিখতে চাই, যেরকমভাবে লিখেছিলাম মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, ভেলোসিটির টার্মে যদি লিখি, সাপোজ স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1, যদি আমার স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1 আমি কনসিডার করলাম v1, স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2 আমি কনসিডার করলাম v2। তাহলে ইকুয়েশনটা আমি কিভাবে লিখব, ভালো করে সবাই এই ইকুয়েশনটাকে ফলো করো। এই ইকুয়েশনটা লেখা রয়েছে মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। এখানে লাইট ট্রাভেল করছে কোথা থেকে, লাইট ট্রাভেলস ফ্রম ভ্যাকিউম টু গিভেন মিডিয়াম। তাহলে পরে যখন আমি লাইটের ভেলোসিটির টার্মে বলবো, ঠিক আছে, তখন আমাদেরকে কি জিনিসটা মনে রাখতে হবে, মিডিয়াম 1-এর ভেলোসিটি ডিভাইডেড বাই মিডিয়াম 2-এর ভেলোসিটি। আগে যে মিডিয়াম দিয়ে লাইটটা আসছে সেই মিডিয়ামের ভেলোসিটি ডিভাইডেড বাই পরে যে মিডিয়াম দিয়ে লাইটটা বেরোবে সেই মিডিয়ামের ভেলোসিটি। তাহলে আমি যদি বলি লাইট ট্রাভেলস ফ্রম মিডিয়াম 1 টু মিডিয়াম 2, তাহলে আমার ইকুয়েশন কি হবে, মিডিয়াম 1-এর ভেলোসিটি বাই মিডিয়াম 2-এর ভেলোসিটি উইল বি ইকুয়াল টু 1 মিউ 2। তাহলে পরে আমি যদি টাইমটাকে সেভ করার জন্য এই ইকুয়েশনটাকে কপি করি, তাহলে আমার 1 মিউ 2 ইজ ইকুয়াল টু কি হবে, ভেলোসিটি অফ লাইট ইন ফার্স্ট মিডিয়াম ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট ইন সেকেন্ড মিডিয়াম। এই রিলেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল? ইয়েস স্যার। এইটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি আমাকে বলে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম কার কার উপর ডিপেন্ড করে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ডিপেন্ড করে মিডিয়ামের নেচারের উপর, কি কালারের লাইট নিয়ে আমি কাজ করছি তার উপর, মানে লাইটের ওয়েভলেন্থের উপর, কোন টেম্পারেচারে এক্সপেরিমেন্ট করছি সেই টেম্পারেচারের উপর, আর প্রথম মিডিয়ামটা কীরকম নেচারের তার উপর। কারণ গ্লাসের থেকে ওয়াটারে লাইট এলে যা পাবো, যদি এয়ারের থেকে ওয়াটারে লাইট আসে আমি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ভ্যালু পাবো। তার মানে সারাউন্ডিং মিডিয়ামের নেচারের উপর ডিপেন্ড করে। এইবার আমরা অপটিক্যালি ডেন্সার আর অপটিক্যালি রেয়ারার বলে দুটো টার্ম পাই। এটা নর্মাল ডেন্সিটির থেকে আলাদা, অপটিক্যালি ডেন্সার অ্যান্ড অপটিক্যালি রেয়ারার। ডেন্সার মানে হচ্ছে ঘন মাধ্যম,
আর রেয়ারার মানে হচ্ছে লঘু মাধ্যম। এবার আমি এই যে একটু আগে ইকুয়েশানগুলো করলাম, আমি সেই ইকুয়েশানটা লিখছি। আচ্ছা, এই ইকুয়েশানটা বলার আগে একটা জিনিস আগে বলে দিই, সেটা হচ্ছে স্নেলস ল। তাহলে স্নেলস ল কি বলছে? স্নেলস ল বলছে একটা পেয়ার অফ মিডিয়ার জন্য আর একটা পার্টিকুলার কালার অফ লাইটের জন্য সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে পরে আমার এই যে কন্ডিশনটা আমি পাই, তাহলে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি? ফিগার অনুযায়ী অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে আই আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে আর। তাহলে পরে আমার স্নেলস ল ওয়াইজ আমি কি পাচ্ছি বলতে পারি? আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর। এবার লাইট কোথা থেকে আসছে? মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2তে, তাই জন্য মিউ 2 বাই মিউ 1, সেটা হচ্ছে এ কনস্ট্যান্ট। কেউ কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে? কেউ কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে? আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এটা একটা পেয়ার অফ গিভেন মিডিয়া আর পার্টিকুলার কালার অফ লাইটের জন্য এই সাইন বা সাইন আই বাই সাইন আর এর এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকে। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? মিউ 1 সাইন আই ইজ ইকুয়াল টু মিউ 2 সাইন আর। এইটা হচ্ছে আমাদের স্নেলস লর সব থেকে সিম্পল একটা ম্যাথামেটিক্যাল ফর্ম। এই ফর্মটা আমরা সবাই জানি, মিউ 1 সাইন আই ইজ ইকুয়াল টু মিউ 2 সাইন আর। এইবার আমি এই জিনিসটা বলে দিচ্ছি, অপটিক্যালি ডেন্সার অপটিক্যালি রেয়ারার কথাটার মানে কি। কন্ডিশন 1 কি বলছি? যদি এরকম হয় V1 গ্রেটার দ্যান V2, তার মানে প্রথম মিডিয়ামে লাইটের ভেলোসিটি দ্বিতীয় মিডিয়ামে লাইটের ভেলোসিটির থেকে বেশি, তাহলে আমাকে বলতো V1 যদি গ্রেটার দ্যান V2 হয়, তাহলে V1 বাই V2 এই ফ্র্যাকশনটা গ্রেটার দ্যান 1 হবে না লেস দ্যান 1 হবে? V1 যদি V2 থেকে বড় হয়, তাহলে V1 বাই V2 এই ফ্র্যাকশনটা গ্রেটার দ্যান 1 হবে না লেস দ্যান 1 হবে? কি হলো? কারোর কোনো উত্তর নেই? V1টা কোথায় রয়েছে? নিউমারেটারে রয়েছে। আর V2 কোথায় রয়েছে? ডিনোমিনেটারে রয়েছে। তাহলে যদি নিউমারেটার ডিনোমিনেটারের থেকে বড় হয়, তাহলে পরে কি হবে? ফ্র্যাকশনটা গ্রেটার দ্যান 1 হবে। তার মানে 1 মিউ 2 হবে গ্রেটার দ্যান 1। 1 মিউ 2 যদি গ্রেটার দ্যান 1 হয়, তার মানে কি হবে? সাইন আই হবে গ্রেটার দ্যান সাইন আর, তার মানে হবে আই গ্রেটার দ্যান আর। আই গ্রেটার দ্যান আর মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোথায় হয়? সেকেন্ড মিডিয়ামে। তাহলে যদি সেকেন্ড মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফার্স্ট মিডিয়ামের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে কম হয়, তাহলে পরে আমরা সেই মিডিয়ামটাকে বলি অপটিক্যালি ডেন্সার। তাহলে আমি কি বলবো? সো মিডিয়াম 2 ইজ অপটিক্যালি ডেন্সার। কিন্তু যদি উল্টোটা হয়, উল্টোটা মানে যদি আমি দেখতে পাই ফার্স্ট মিডিয়ামে লাইটের ভেলোসিটি সেকেন্ড মিডিয়ামে লাইটের ভেলোসিটির থেকে কম, তাহলে কি হবে? তাহলে হবে V1 লেস দ্যান V2। তার মানে এবার ফ্র্যাকশানের ডিনোমিনেটারটা নিউমারেটারের থেকে বড়, তার মানে ফ্র্যাকশানটা হচ্ছে লেস দ্যান 1। ফ্র্যাকশান যদি লেস দ্যান 1 হয়, তাহলে পরে আগের ঘটনাটা ঠিক উল্টো হবে। তার মানে এবার 1 মিউ 2 হয়ে যাবে লেস দ্যান 1, সাইন আই হয়ে যাবে লেস দ্যান সাইন আর, তার মানে আই হয়ে যাবে লেস দ্যান আর। তার মানে এবার সেকেন্ড মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন
ফার্স্ট মিডিয়ামের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে বড়। যদি দেখা যায় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে বেশি, তাহলে পরে মনে রাখতে হবে সেকেন্ড মিডিয়ামটা হচ্ছে অপটিক্যালি রেয়ারার। তাহলে আমরা একটা মিডিয়াম অপটিক্যালি ডেন্সার বা অপটিক্যালি রেয়ারার কি করে বুঝবো? যদি আমরা দেখি লাইট আলটিমেটলি মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2তে যাওয়ার সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের থেকে বেশি হয়, তাহলে ফার্স্ট মিডিয়ামটা হচ্ছে অপটিক্যালি ডেন্সার, সেকেন্ড মিডিয়ামটা ফার্স্ট মিডিয়ামটা অপটিক্যালি রেয়ারার, সেকেন্ড মিডিয়ামটা অপটিক্যালি ডেন্সার। কিন্তু যদি উল্টোটা হয়, মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2তে যাওয়ার সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে লেস দ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তাহলে পরে আমরা বলবো মিডিয়াম 1টা হচ্ছে অপটিক্যালি ডেন্সার, মিডিয়াম 2 হচ্ছে অপটিক্যালি রেয়ারার। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা আমাদের সেমিস্টার এক্সামিনেশানে খুব আসে, সেটা কি? সেটার নাম হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কীরকম, ব্যাপারটা কি হয়? আমি একটা ছবি দেখাচ্ছি, সবাই ভালো করে ফিগারটা দেখো। এইটা পরীক্ষাতে খুব আসে এবং এই রিলেশনটা খুব করতে দেয়। ফিগারটা কি দেখাচ্ছে? ফিগারটা দেখাচ্ছে পি একটা পয়েন্ট যেখানে একটা লাইটের সোর্স আছে। এই পি পয়েন্টটা রয়েছে হচ্ছে একটা ডেন্সার মিডিয়ামে। লাইট ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামের দিকে যাচ্ছে। এবার এই ডেন্সার মিডিয়াম কি হতে পারে? এই ডেন্সার মিডিয়াম একটা আমার গ্লাস হতে পারে, ওয়াটার হতে পারে, কোনো একটা অয়েল হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু তার এয়ারের থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। তাহলে কি হবে? আমরা একটু আগে দেখেছি যে প্রথম মিডিয়ামটা যদি ডেন্সার হয় আর সেকেন্ড মিডিয়ামটা যদি রেয়ারার হয়, তাহলে আর এর ভ্যালু আই এর থেকে বড় হবে। তাহলে কি হচ্ছে? যখন আই অ্যাঙ্গেলে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে অবলিকলি, তখন দেখা যাচ্ছে নর্মালের থেকে ও দূরের দিকে সরে যাচ্ছে, অ্যাওয়ে বেন্ড করছে। তাই জন্য ছবি থেকে দেখা যাচ্ছে আর এর ভ্যালু আই এর ভ্যালুর থেকে বড়। আমি যদি এরকমভাবে পয়েন্ট অফ ইনসিডেন্সকে আরও ডান দিকে সরাতে থাকি, তাহলে কি হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রমশ বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন একটা সিচুয়েশান হবে যেখানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য আমার এই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশানের ভ্যালু হবে 90 ডিগ্রি। এই কন্ডিশানে লাইটটা রিফ্র্যাক্টেড হওয়ার পর কিভাবে যাবে? এই যে দুটো মিডিয়াম 1 আর 2র মাঝখানে এই যে ইন্টারফেস, এই যে হরাইজেন্টাল লাইনটা রয়েছে, এই হরাইজেন্টাল লাইন বরাবর লাইটটা বেরিয়ে যাবে। এই 90 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশানের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে লাইট ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাওয়ার সময় যে পার্টিকুলার অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশানের ভ্যালু রেয়ারার মিডিয়ামে 90 ডিগ্রি হয়, সেই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্যাট গিভেন পেয়ার অফ মিডিয়া। এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে খুব দেওয়া হয়। সেটা কি? হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? তাহলে আমি কি বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশনটা? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশন হচ্ছে the angle of incidence in denser medium for which the angle of refraction in the rarer medium becomes 90 degree is called the critical angle for the given pair of media। তার মানে
লাইট যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাবে তখন যে পার্টিকুলার অ্যাঙ্গেল ডেন্সার মিডিয়ামের জন্য রেয়ারার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ভ্যালু হবে 90 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্যাট পেয়ার অফ মিডিয়া। এবার আমার ছবি অনুযায়ী ডেন্সার মিডিয়াম কোনটা, সেটা হচ্ছে মিডিয়াম 1 লেখা রয়েছে। আর রেয়ারার মিডিয়াম কোনটা, রেয়ারার মিডিয়াম হচ্ছে মিডিয়াম 2, এটা আমার ডায়াগ্রামের মধ্যে দেওয়া রয়েছে। এবার লাইট কোথা থেকে ট্রাভেল করছে, লাইট ট্রাভেলস ফ্রম মিডিয়াম 1 টু মিডিয়াম 2। তাহলে পরে আমি কি অ্যাপ্লাই করব, আমি অ্যাপ্লাই করব স্নেলস ল। স্নেলস ল অ্যাপ্লাই করলাম। এবার স্নেলস ল অলরেডি আমাকে কি বলেছে, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1। তাহলে পরে আমি যদি এই ইকুয়েশনটা লিখি তাহলে পরে আমি কি লিখব, স্নেলস ল ওয়াইজ সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1, এ কথাটা বাদ দিচ্ছি, আমি এটাকে এই দিকে নিয়ে আসছি। মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, অর মিউ 2 বাই মিউ 1 মানে কি, আমরা অলরেডি জানি মিউ 2 বাই মিউ 1 মানে হচ্ছে 1 মিউ 2। তাহলে আমি যদি এই মিউ 2 বাই মিউ 1 এর জায়গায় 1 মিউ 2 লিখি তাহলে আমার ইকুয়েশনটা কীরকম দেখতে হবে, আমার ইকুয়েশনটা দেখতে হবে এই রকম, 1 মিউ 2 ইজ ইকুয়াল টু এই ফ্র্যাকশনটা সাইন আই বাই সাইন আর। খুব ভালো কথা। এইবার আমাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলা হয়েছে, ডেন্সার মিডিয়ামে যে অ্যাঙ্গেলের জন্য আর এর ভ্যালু হবে 90 ডিগ্রি। তাহলে পরে আমি যদি বলি যখন আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে আইসি, আইসি মানে হচ্ছে এটাকেই আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে আমরা আই সাফিক্স সি দিয়ে লিখি। তাহলে যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই এর ভ্যালু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে তখন আমার ডেফিনেশন কি বলছে, আর এর ভ্যালু হবে 90 ডিগ্রি। এই কন্ডিশনটা আমি এই ইকুয়েশানে পুট করব। তাহলে এই কন্ডিশনটা যদি আমি এই ইকুয়েশানে পুট করি তাহলে পরে আমার ইকুয়েশানটা কি দাঁড়াচ্ছে, আমার ইকুয়েশানটা দাঁড়াবে 1 মিউ 2 ইজ ইকুয়াল টু কি ছিল, সাইন আই বাই সাইন আর, আই এর জায়গায় লিখব আইসি আর আর এর জায়গায় লিখব 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তার মানে এই ফ্র্যাকশনটা দাঁড়াবে সাইন আইসি বাই 1। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, সাইন আইসি ইজ ইকুয়াল টু 1 মিউ 2, और যদি আমাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আইসি বের করতে বলে তাহলে কি হবে, সাইন ইনভার্স অফ 1 মিউ 2। তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আইসি হবে সাইন ইনভার্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য রেয়ারার মিডিয়াম উইথ রেসপেক্ট টু ডেন্সার মিডিয়াম। কেন, কারণ এখানে মিডিয়াম 1 হচ্ছে রেয়ারার মিডিয়াম, মিডিয়াম 1 হচ্ছে ডেন্সার মিডিয়াম আর মিডিয়াম 2 হচ্ছে রেয়ারার মিডিয়াম। তার মানে আমি যদি এটাকে কথায় লিখি, ইন ওয়ার্ডস লিখি, তাহলে পরে আমি কি লিখব, আমি তাহলে লিখব সাইন আইসি ইজ ইকুয়াল টু, ভালো করে সবাই এই ইকুয়েশনটা দেখো, 1 মিউ 2, 1 মিউ 2 মানে কি, 1 মিউ 2 মানে হচ্ছে মিউ 2 বাই মিউ 1। মিউ 2 কি ছিল, মিউ 2টা হচ্ছে আমার রেয়ারার মিডিয়াম, তার মানে কি আমি লিখব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য রেয়ারার মিডিয়াম। আর মিউ 1টা কি ছিল, ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে কি লিখব
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডেন্সার মিডিয়াম। এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের, যদি ইন ওয়ার্ডস আমাকে লিখতে বলে, এটা হচ্ছে আমার কন্ডিশন। এবার এখানে আমাকে দুটো জিনিস বলে, যেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে এই ঘটনা ঘটলো, কিন্তু যদি এবার আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে লাইটকে ইনসিডেন্ট করি, যেটা আমার চতুর্থ ডায়াগ্রামে দেখানো রয়েছে, তখন দেখো লাইট কিন্তু আর সেকেন্ড মিডিয়ামে যাচ্ছে না। এই যে ইন্টারফেস, সেখান থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে আবার ফিরে চলে আসছে ফার্স্ট মিডিয়াম মানে ডেন্সার মিডিয়ামে। তার মানে যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ডেন্সার মিডিয়ামে হবে গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তখন লাইট আর ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে রিফ্র্যাক্টেড হবে না। এই ইন্টারফেস থেকে লাইট রিফ্লেক্ট হয়ে আবার চলে আসবে সেই ডেন্সার মিডিয়ামে। এই ঘটনাটার নামই হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে আমাকে যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ডেফিনেশন বলে, তাহলে ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে দ্য ফেনোমেনন ইন হুইচ এ রে অফ লাইট ট্রাভেলিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান the critical angle from optically denser to an optically rarer medium is totally reflected back into the denser medium is called total internal reflection। তার মানে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাওয়ার সময় যদি লাইটটা ওই ইন্টারফেসে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়, তাহলে লাইট রেটা ওই ইন্টারফেস থেকে রিফ্লেক্টেড হয়ে আবার প্রথম মিডিয়াম বা ডেন্সার মিডিয়ামে ফিরে আসে। এই ঘটনাটার নাম হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এইবার আর একটা জিনিস বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে নেসেসারি কন্ডিশনস ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কোন কোন কন্ডিশন ছাড়া টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না? কন্ডিশন নাম্বার 1, লাইটকে সবসময় ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যেতে হবে। রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট এলে কখনো আমরা দেখব এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে না। কেন? কারণ ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে গেলে তবেই আর এর ভ্যালু আই এর থেকে বেশি হবে। আর এর ভ্যালু আই এর থেকে বেশি না হলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই কন্ডিশনগুলো কখনো তৈরি হবে না। তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা হতেই হবে সেটা কি? সেটা হচ্ছে লাইটকে ট্র্যাভেল করতে হবে সব সময়তে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে। কখনো লাইট তোমার রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যেতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হতে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা তার থেকে কম হলে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পাওয়া যাবে না। তাহলে সেকেন্ড কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে হতে হবে গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দিস পেয়ার অফ মিডিয়া। এবার যদি আমি ওয়াটার এয়ার নিয়ে কাজ করি, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যা ভ্যালু পাবো, আমি ওয়াটার এয়ারের জায়গায় আমি যদি গ্লাস এয়ার নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা অন্য ভ্যালু পাবো। তাহলে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কিন্তু এন্টায়ারলি ডিপেন্ড করবে কি পেয়ার অফ মিডিয়া নিয়ে আমি কাজ করছি তার উপর। কিন্তু বারবার একটা কথা আমি বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পেতে হলে লাইটকে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যেতে হবে। কেন? কারণ আর এর ভ্যালু আই এর থেকে সবসময় বেশি থাকতে হবে। আর এর ভ্যালু আই এর থেকে বেশি হলে তবেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আর 90 ডিগ্রি হবে। কিন্তু আই এর ভ্যালু যদি আর এর থেকে বড় হয়ে যায় তাহলে কোনোদিন আর 90 ডিগ্রি হতে পারবে না। সেই জন্য এই নেসেসারি কন্ডিশন দুটো কিন্তু মনে রাখতে হবে। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কিন্তু
এক্সামিনেশনের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, এবারে এই পার্টের মধ্যে আর একটা জিনিস যেটা তোরা দেখে নিবি, সেটা হচ্ছে অনিন্দিতা ম্যাডাম দেখবি ওই সিম্পল মাইক্রোস্কোপ এইটা দেখিয়েছেন, ওটা দেখে নিবি। আর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লেন্সের পজিশানে কোথায় কি ইমেজ তৈরি হয় তার কন্ডিশানগুলো আমি একটা ওই ছোট টেবিলের ফর্মে, আমি একটা ট্যাবুলার ফর্মে এটা আমি গ্রুপে পোস্ট করে দেব। অবজেক্ট কনভেক্স লেন্সের থেকে কোন দূরত্বে থাকলে কোথায় ইমেজ হবে, ইমেজটা অবজেক্টের থেকে ছোট হবে না সাইজে বড় হবে না সেম হবে, ভার্চুয়াল ইমেজ হবে না রিয়েল ইমেজ হবে, এর একটা আমি টেবিল করে আমি পোস্ট করে দেব। ওটার মধ্যে সব কিছু লেখা থাকবে, ওটা গ্রুপ থেকে একবার দেখে নিবি, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সানডেতে যদি সকালে ক্লাস করিস আমি করাবো, আর যদি বলিস যে না স্যার আমরা ম্যাথামেটিক্স প্র্যাকটিস করব, আমরা ক্লাস করব না, তাহলে সেক্ষেত্রে আজকেই লাস্ট ক্লাস, সেটা আমাকে একটু জানিয়ে দিবি, আমি তাহলে সেরকমভাবে ক্লাস রাখবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। সবাই ভালো করে প্রিপারেশান নে, ভালো করে পরীক্ষা দে, ভয় পাবি না। যা যা ক্লাসে স্যার ম্যাডামরা বলেছেন, যা যা পড়তে বলেছেন, সেগুলো ভালো করে সবাই পড়, পরীক্ষা সবার ভালো হবে। ওকে স্যার। ওকে, বেস্ট অফ লাক টু এভরিবাডি, সবাই ভালো করে পরীক্ষা দিস। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমি ক্লাসটা ওকে তাহলে আমি ক্লাসটা শেষ করলাম, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, রোববার যদি ক্লাস করিস আমাকে জানিয়ে দিবি একটু, শুক্রবার বা শনিবার দিনকে, তাহলে আমি সেরকমভাবে করব, ঠিক আছে? ওকে স্যার, বলে দেবো। ঠিক আছে, চল এবার টাইম লস না করে পড়তে শুরু করে দে।